বিপুল কর ছাড়ের নেতিবাচক প্রভাব রাজস্ব আদায়ে সেমিনারে এনবিআর চেয়ারম্যান রেয়াতের চর্চা থেকে বের হওয়ার তাগিদ। লক্ষ্যমাত্রা বাড়লেও গতি কমছে বিদেশি অর্থ চারে, পাইপলাইন বড় হওয়া নিয়ে দুশ্চিন্তা। এবং পতনের বৃত্ত থেকে বেরিয়ে কিছুটা ইতিবাচক পুঁজিবাজার, লেনদেনে চাঙ্গা ভাব দুই স্টক এক্সচেঞ্জে। দর্শক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24 আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি নাজিয়া কণা। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। বিপুল পরিমাণ কর ছাড় দেওয়ার কারণে রাজস্ব আদায়ের নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। এ নিয়ে এক সেমিনারে তিনি বলেন যে প্রতিযোগী বহু দেশের চেয়ে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। এ সময় কাঠামোর সংস্কার চেয়ে ব্যবসায়ীরা বলেন লাগাম টানতে হবে সুদ হারে, আর অর্থ প্রতিমন্ত্রী বলেন রেয়াতের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে শিগগিরই। প্রতিবছর অর্থনীতির আয়তন বড় হলেও তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে না রাজস্ব আদায়। এ নিয়ে বিভিন্ন পক্ষের নানামুখী যুক্তি থাকলেও বাস্তবতা হলো কাঙ্ক্ষিত আয় না হওয়ায় প্রয়োজনীয় ব্যয় করতে পারছে না সরকার। উল্টো চলতি ব্যয় মেটাতেও হাত পাততে হচ্ছে বিভিন্ন উৎসের ওপর। অভ্যন্তরীণ রাজস্ব আদায় নিয়ে আয়োজিত এই সেমিনারে বক্তারা বলেন, প্রতিবছর কর দেওয়ার উপযুক্ত মানুষের সংখ্যা বাড়লেও তাদের কাছ থেকে আদায় করা যাচ্ছে না এনবিআরের অদক্ষতার কারণে। এ সময় কর কাঠামো, ব্যাংক ও পুঁজিবাজারের সমালোচনা করেন বক্তারা। পৃথিবীর কোনো দেশ 10% নিচে ট্যাক্স জিডিপি নিশ্চয় দিয়ে এই হাই ইনকাম কান্ট্রি হতে পারে না, বাংলাদেশও পারবে না। আমার মনে হয় ব্যাংক ইন্টারেস্ট এখন আমাদের উপর মরার গড় ছাড়ার কা, এটাকে 14% টলারেবল, বাট এরপরে যদি আর হয় তাহলে কিন্তু টলারেবল হবে না। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, সাধারণ জনগণের পাশাপাশি সরকারি নানা প্রতিষ্ঠানও কর দিতে গড়িমসি করে। গেল 5 বছরে নানা অঙ্কের কর ছাড়ের তথ্য তুলে ধরেন এনবিআর চেয়ারম্যান, যা বড় প্রভাব ফেলেছে প্রত্যাশিত রাজস্ব আয় না হওয়ার পেছনে। অবশ্য আহরণের ধীরগতির কথা স্বীকার করে বলেন, প্রতিযোগী দেশগুলোর তুলনায় ভালো অবস্থানে আছে বাংলাদেশ। কর ছাড়ের যুক্তি তুলে ধরে অর্থ প্রতিমন্ত্রী বলেন, মওকুফের আবদার থেকে সরে আসতে হবে ব্যবসায়ীদের। যতই বলি আমরা মুখে যে সবাই কর দিতে চায়, ট্যাক্স দিতে চায়, ভ্যাট দিতে চায়, আসলে কিন্তু একটা বড় অংশই দিতে চায় না। এমনকি গভর্নমেন্ট প্রতিষ্ঠান পর্যায়েও কিন্তু অনবরত তদবির আসে এক্সেমশনের, মাফ করে দেওয়ার, ট্যাক্স না দেওয়ার। অনেক ব্যবসা হয়তো এক্সামশনের জন্য চেয়েছিলেন 25 বছর আগে, তো 25 বছর ধরে সেই এক্সামশন রেখে দেওয়ার তো আমি কোনো যৌক্তিকতা দেখি না। গ্রোথ রেটটা সাস্টেইন করা দরকার, এগুলো সবই প্রয়োজন, আমরা স্বীকার করি, কিন্তু সেখানে কিভাবে পৌঁছবো এবং সেই পৌঁছানোটা আমরা আমাদের যে অর্থনৈতিক কর্মকাণ্ডে যেটা কাঠামো সৃষ্টি হয়েছে, যেটা আচরণ সৃষ্টি হয়েছে, সেইটাকে সম্পূর্ণভাবে অস্বীকার করে করা সম্ভব নয়। প্রয়োজনীয় সংস্কার না হলে আগামীতে মোটা অঙ্কের রাজস্ব হারানোর কথাও জানান বক্তারা। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। প্রতি বছর বাজেট অর্থায়ন কিংবা প্রকল্প বাস্তবায়নের জন্য নির্ভরতা বাড়ে বিদেশি অর্থায়নের উপর, কিন্তু সমানতালে আসলে বাড়ে না ছাড় করার দক্ষতা, ফলে বড় হচ্ছে এই পাইপলাইন। এ নিয়ে চিন্তিত বিশ্লেষকরা বলছেন, সময় মতো টাকা আনতে না পারায় চাপ বাড়ছে অভ্যন্তরীণ উৎসের উপর, যা নষ্ট করছে সামষ্টিক অর্থনীতির ভারসাম্য। রাকিব আল জাবেদের রিপোর্টে বিস্তারিত। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে নিয়মিতভাবেই ধার কর্য করতে হয় বিদেশি বিভিন্ন উৎস থেকে। কখনো প্রকল্প বাস্তবায়ন, কখনো খাদ্য সহায়তার, কখনো বা অনুদান হিসেবেও দেশে আসে এই অর্থ। আর সম্প্রতি ডজনখানেক মেগা প্রকল্প বাস্তবায়নকালে জোর আলোচনায় এসেছে এই খাত। চলতি 2023-24 অর্থ বছরের বাজেট অর্থায়নেও এই ব্যবস্থা থেকে ধার করার লক্ষ্য 1,02,000 কোটি টাকার উপরে। কিন্তু সমস্যা হচ্ছে এই ধারের প্রক্রিয়া কাগজে কলমে এগুলেও অদক্ষতার কারণে আটকে যাচ্ছে ছাড় করতে গিয়ে। যেমন 2022-23 অর্থ বছরের প্রথম 9 মাসে $307 কোটি প্রতিশ্রুতির বিপরীতে ছাড় হয় $536 কোটি। কিন্তু চলতি অর্থ বছরের একই সময়ে $724 কোটি প্রতিশ্রুতির বিপরীতে হাতে পাওয়া যায়
$161 কম। ফলে অর্থবছর শেষে এই উৎস থেকে লক্ষ্যমাত্রা পূরণ হওয়া নিয়ে আশঙ্কায় বিশেষজ্ঞরা। যেটা অসামঞ্জস্য তৈরি হয় এটার কারণেই আসলে এই যে বাস্তবায়ন যেটি হয়, যে প্রকল্পগুলো হয়, তো সেগুলো ঠিক সময় মতো বাস্তবায়িত হয় না, যার ফলে অর্থ ছাড় হওয়াটা একটা যেমন বড় সমস্যা, তেমনিভাবে এই যে প্রকল্প বাস্তবায়ন হওয়াটাও একটা বড় সমস্যা। আমরা কিন্তু একটা খুব কঠোর একটা অবস্থানে আছি, যেখানে যে কোনো সময় পা পিছলে গেলে আমাদের একটা বিশাল হোঁচট খেতে হবে। সময়মতো ঋণ বা ধারের টাকা ছাড় করতে না পারার কারণে লম্বা হচ্ছে বিদেশি অর্থের পাইপলাইন। ইআরডির হিসাবে সবশেষ অর্থবছর শেষে যার পরিমাণ ছিল প্রায় $45 বিলিয়ন। এই অর্থ বাংলাদেশের মোট জিডিপির 10% কাছাকাছি। সময়মতো প্রকল্প বাস্তবায়ন ও অর্থ ছাড় করতে না পারায় চাপ পড়ছে অভ্যন্তরীণ উৎসের উপরে, যা নষ্ট করছে সামষ্টিক অর্থনীতির ভারসাম্য। বিশেষজ্ঞরা মনে করছেন, অর্থ ছাড়ের চেয়ে ঋণ ও সুদ পরিশোধের প্রবণতা বড় হওয়ায় দুশ্চিন্তা বাড়ছে আর্থিক ব্যবস্থাপনা নিয়েও। কিছু টাকা বিদেশ থেকে আসবে, সেটাকে তাতে রিলিজ করানোর চেষ্টা করবে, ইনক্লুডিং IMF-এর টাকাটাও। সরকারের বহু দিক থেকেই খাড়ার ঘা আসতেছে। তো এখন সমস্যা হলো যে কীভাবে এটাকে ম্যানেজ করবে, সেই পরিকল্পনাটা আমরা কিন্তু এখনও দেখছি না। আমরা বরাদ্দ দিই, পুরো বরাদ্দ মন্ত্রণালয় তো বাস্তবায়ন করতে পারে না, মানে কি তাদের আরও ব্যয় দক্ষতা বাড়াইতে হবে। তো এক্ষেত্রে জবাবদিহিতা বাড়াতে হবে, এক্ষেত্রে পর্যবেক্ষণ পরিবীক্ষণ বাড়াইতে হবে, যেটা বাজেট হবে সেটাই বাস্তবায়ন করতে হবে। আসছে 2024-25 অর্থবছরের বাজেটেও বড় নির্ভরতা থাকছে বিদেশি উৎসের উপর। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। আবারও একদিনের ব্যবধানে ভরিতে 420 টাকা কমলো স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুসের পাঠানো বিজ্ঞপ্তি অনুযায়ী আজ বিকেল থেকে 22 ক্যারেটের প্রতি ভরি বিক্রি হবে 1,11,041 টাকা দরে। এর আগে সোমবার ভরিতে 1,155 টাকা কমিয়ে প্রতি ভরির দাম নির্ধারণ করা হয় 1,11,461 টাকা। এছাড়া দাম সমন্বয়ের ঘোষণা দেওয়া হয়েছে 21, 18 ক্যারেট ও সনাতনী স্বর্ণের ক্ষেত্রেও। স্থানীয় ও আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে এই সমন্বয় করা হয়েছে বলে জানানো হয়। দর্শক, সপ্তাহের তৃতীয় কার্যদিবসে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আছে পুঁজিবাজার। সেই সাথে চাঙ্গা ভাব ছিল লেনদেনেও। দুই স্টক এক্সচেঞ্জেই ছিল সেই প্রবণতা। সংক্ষেপে এবার জানিয়ে দেব আজকের শেয়ার বাজারের লেনদেনের সেই খবরই আপনাদেরকে। শুরুতে আমরা যদি দেখি যে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক, সেখানে আমরা দেখছি একটা ইতিবাচক পরিবর্তন আছে। 14 পয়েন্ট বেড়ে সূচক কিন্তু অবস্থান করছে 5,584 পয়েন্টে। আমরা যদি দেখি যে হাতবদল হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বাড়ার প্রবণতায় আমরা দেখছি যে 145টি শেয়ারের দাম বেড়েছে, 204টির দাম কমেছে এবং অপরিবর্তিত আছে 46টির দাম। লেনদেন হয়েছে 835 কোটি টাকা। আমরা যদি দেখি অপর শেয়ার বাজার, দেশের যে ডিএসসি, সেটা সিএসপিআই চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, তার যে সিএসপিআই সার্বিক সূচক, সেটি কিন্তু 15 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 15,953 পয়েন্টে। এবং হাত বদল হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে আমরা দেখছি যে দাম বেড়েছে 72টির, 124টির দাম কমেছে, অপরিবর্তিত রয়েছে 30টির এবং লেনদেন হয়েছে 93 কোটি টাকা। দর্শক, আমরা এতক্ষণ জানছিলাম আসলে আজকে শেয়ার বাজারের প্রবণতা কেমন ছিল। যদিও গত অনেক দিন ধরে আমরা দেখছিলাম প্রবণতা অনেকটাই নেতিবাচক ছিল। ইতিবাচক প্রবণতার মধ্য দিয়ে কিন্তু শেয়ার বাজারের লেনদেন শেষ হয়েছে তৃতীয় কার্যদিবসের। দর্শক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24-এ একটা বিরতির সময় হলো, সঙ্গেই থাকুন। দেখছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24। অস্ট্রেলিয়ায় তৈরি পোশাকের পাশাপাশি চামড়াজাত পণ্য, পাট, ওষুধজাত নানা পণ্য রপ্তানির সম্ভাবনা কাজে লাগাতে পারে বাংলাদেশ। দুপুরে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন অস্ট্রেলিয়া নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আল্লামা সিদ্দিকী। বলেন, অস্ট্রেলিয়ায় মোট রপ্তানির 90% হচ্ছে পোশাক। এ সময় অন্য বক্তারা বলেন যে দেশে উপযুক্ত পরিবেশ নিশ্চিত হলে বিনিয়োগে আগ্রহী হবেন সে দেশের ব্যবসায়ীরা। দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক এগিয়ে নিতে আগামী 3 এবং 4 অক্টোবর অস্ট্রেলিয়ার 2 দিনব্যাপী বিজনেস এক্সপো আয়োজন করতে যাচ্ছে সংস্থাটি। দেশের কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাত নিয়ে কাজ করা সাংবাদিকদের সম্মাননা জানাতে চালু হচ্ছে ইআরএফ প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড। মঙ্গলবার ইআরএফ কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
বলা হয় যে প্রিন্ট, অনলাইন এবং টেলিভিশন এই 3 ক্যাটাগরিতে 7 সাংবাদিককে পুরস্কার দেওয়া হবে। প্রকাশিত প্রতিবেদনের সময় চলতি বছরের 1 মে থেকে 31 জুলাই। সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন প্রাণ আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল, ইআরএফের সভাপতি রেফাতুল্লাহ মৃদ্ধা, সম্পাদক আবুল কাশেম। বলেন, চলমান বিশ্ব প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ স্থান কৃষি অর্থনীতির, যে খাতে বাংলাদেশের সম্ভাবনা এবং সংকটের বিষয়গুলো গণমাধ্যমে উঠে আসা উচিত। বাংলাদেশের এগ্রিকালচারাল অনেক প্রোডাকশন হয়, বাট এখানকার একটা মেজর ইস্যু হচ্ছে কিন্তু ফুড সেফটি। কারণ আমাদের ফিল্ড লেভেলে যে ক্রপসগুলো হয় সবসময় কিন্তু আমরা সেফটিটা মেনটেন করতে পারি না আর কি। সো এই জন্য দেশে এবং বিদেশে কিন্তু এটা নিয়ে অনেক সময় আমাদের বিভিন্ন রকমের চ্যালেঞ্জিং একটা সিচুয়েশনে পড়তে হয়। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24-এ আরও একটি বিরতির সময় হলো, সঙ্গেই থাকুন। দেখছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24। এবছর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে 4.5%। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF তাদের প্রক্ষেপণে এই তথ্যটি জানায়। রিপোর্টে বলা হয় যে প্রক্ষেপণ করা হয়েছে তা গত বছরের অক্টোবরের প্রক্ষেপণের তুলনায় 0.3% বেশি। এই অঞ্চলের ব্যাংকগুলোতে সুদের হার কমার সম্ভাবনা থাকলেও অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড মুদ্রাস্ফীতি কমাতে সুদের হার কমাবে না বলেও জানায় সংস্থাটি। ভূরাজনৈতিক বিভাজন এবং চীনের অর্থনৈতিক অসামঞ্জস্যতা চাপে ফেলবে এই অঞ্চলকে। এই অঞ্চলে বেশ কয়েকটি দেশ কৃত্রিম বুদ্ধিমত্তা এবং জলবায়ু পরিবর্তনকে কাজে লাগিয়ে অর্থনীতিকে এগিয়ে নেবে। Some central banks, such as in Australia and New Zealand, need to keep interest rates higher for longer to bring inflation down. জনসংখ্যার ঘাটতি এবং প্রযুক্তিগত দক্ষতা এ দুটি না থাকায় 75% নিয়োগকর্তা চাহিদা অনুযায়ী কর্মী নিয়োগ করতে পারছেন না ইউরোপে, যে সংখ্যা ক্রমবর্ধমান হারেই বেড়ে চলেছে। নাদিয়া ইসলাম তুলির রিপোর্ট। ভারী শিল্পসহ নানা উৎপাদনে বিশ্বে একসময় একচ্ছত্র আধিপত্য দেখিয়েছিল ইউরোপ। যুদ্ধ এবং নানা ভূরাজনৈতিক মারপ্যাচে এক প্রকার কোণঠাসা এই মহাদেশটি, মিলছে না যোগ্য শ্রমিক, তাই চাপ পড়েছে উৎপাদন খাতে। ইউরোপের গণমাধ্যম বলছে 2023 সালে 21টি ইউরোপীয় দেশের প্রায় 75% নিয়োগকর্তা তাদের চাহিদা অনুযায়ী আবেদনকারী খুঁজে পাননি। সঠিক কর্মদক্ষতা ও ডিগ্রি না থাকায় চাকরি দেওয়াটাই এখন বড় চ্যালেঞ্জ। ম্যানপাওয়ার গ্রুপের এক প্রতিবেদনে জানানো হয় 2018 সালে দক্ষ কর্মী সংকট 42% হলেও গত 5 বছরে 33% বেড়ে দাঁড়িয়েছে 79%। তথ্য বলছে গেল এক দশকে 5 মিলিয়ন দক্ষ শ্রমিক হারিয়েছে ইইউ। 2021 সালে যা ছিল 264 মিলিয়নে। ধারণা করা হচ্ছে 2050-এর মধ্যে 35 মিলিয়ন জনবল হারাবে প্রতিষ্ঠানগুলো। মূলত 21টি ইউরোপীয় দেশে 75% নিয়োগকর্তারা সংকটের কথা জানালেও শুধুমাত্র ফিনল্যান্ডে এ হার 59 আর জার্মানি ও গ্রিসে 82%। দক্ষ জনসংখ্যা ঘাটতি, প্রযুক্তিগত উন্নয়নের সাথে দক্ষতা অর্জনের চাহিদা পূরণ না হওয়ায় বাড়ছে এই সংকট, যার আঘাত এসেছে এসএমই খাতেও। আর এরই মধ্যে প্রযুক্তিগত প্রশিক্ষণের অভাবে 42% ছোট বড় প্রতিষ্ঠান তাদের চাহিদা অনুযায়ী ল্যাব কর্মী, মেকানিক্স ও বিক্রয় কর্মী খুঁজে ফিরছেন। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24। দর্শক, এরই সাথে শেষ করছি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24-এর আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।